গুড আফটারনুন। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস নিয়ে চলে এসছে আজকে একটি একদম অন্যরকম ব্লগ। আজকে যাচ্ছি আমরা বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন এবং সাথে মথুরা। তো বহু দিনের আকাঙ্ক্ষা আজকে রাধারানী পূরণ করতে চলেছে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব, আপনাদেরকেও নিয়ে যাব শ্রী বৃন্দাবন ধাম। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে এক্ষুনি টুক করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার বৃন্দাবন ধাম দর্শন আমার সঙ্গে তোমাদেরও হয়ে যাবে। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের জানাই অফুরন্ত ভালোবাসা, আর রাধারানীর কৃপা আপনাদের সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক। চলুন আবার হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। এখন বাজে 3টে, আমরা প্রায় এবার বেরোবো। আমাদের 4:50 আজকে হাওড়া রাজধানী এক্সপ্রেস 12301 ভায়া গয়া। চলুন আবার হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন, হরে কৃষ্ণা, রাধে রাধে। চলে এলাম আমরা হাওড়া স্টেশন। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন 2.5-3 কিলোমিটার মতো। চললাম বৃন্দাবন, ঘুরে আসি, তীর্থ করে আসি। চললাম বৃন্দাবন, এখনো আছে, দিদি আছে এখনো। তো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাজধানী অ্যানাউন্স হয়েছে, সেখানেই যাচ্ছি। সবাই হাই হ্যালো করতে করতে এগিয়ে গেলাম। ট্রেনও ঠিক সময়ে দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমাদের কোচ ছিল B10। তো B10 কোচ অনেকটা পিছনের দিকে ছিল, তাই যেতে হলো অনেকটা। তবে সবার হাতে ছোট ছোট লাগেজ ছিল বলে আমাদের কোনো অসুবিধাই হয়নি। এবার যেহেতু মধুপর্ণার বাবা, মা, দিদি, নূপুর এবং আমি সবাই 50 ও 60 ঊর্ধ্ব, তাই রাজ এবং মধুপর্ণা আমাদের পুরো দায়িত্বটাই প্রায় নিয়ে নিয়েছিল। চলুন ট্রেনে উঠে পড়ি। আমাদের খুব সুন্দর সিট ছিল। ট্রেনটি ছাড়বে ঠিক 4:50। আগামীকাল নিউ দিল্লি পৌঁছাবে সকাল 10টার আশেপাশে। যারা চলাফেরায় অক্ষম তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা এখানে আছে। ট্রেনে উঠেই আমরা গল্প জুড়ে দিলাম। সবাই অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে। ঠিক 4:50 ট্রেন ছেড়ে দিল। রওনা দিলাম নিউ দিল্লির উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, রাধে রাধে বলে রওনা দিলাম। সবসময় টেনে টেনে নিয়ে যেত, ওখানে দেবেন না, চলুন এখানে। যাই হোক, তারা যখন ফিরছি ওরা আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। আরেকটা আমাদের ভাইয়ের কথা বলবো, সেটা এখানে বলা যায়, ইয়েতে বসে বলা যাবে। তোরা কোথাকার রে? আমি শেষখানে বললাম তোরা কোথাকার? বললো না আমরা এখানকার।
আমরা সবাই খুব গল্পে মত্ত হয়ে গেলেও ট্রেনের জানলা দিয়ে সূর্যাস্তের দিকে বারবার চোখ চলে যাচ্ছিল। ট্রেনের জানলা দিয়ে সূর্যাস্ত হচ্ছে, দেখুন কি সুন্দর। আর ট্রেনের জানলা দিয়ে সূর্যাস্তের দৃশ্য দেখা এক অনন্য অনুভূতি। চলন্ত ট্রেন, এয়ার কন্ডিশন বাতাসের হালকা স্পর্শ আর দিগন্তে মেলে থাকা সূর্যের লালচে সোনালি আভা সব কিছু মিলিয়ে এক মায়াবী মুহূর্ত তৈরি হয়েছে বেশ। এরই মধ্যে আমাদের স্ন্যাক্স, টিকিটস সব চলে এলো। স্ন্যাক্সের মধ্যে যা যা দেয় থাকছে একটা স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজার প্যাকেট ভিকাজির, আর একটা পাটিসা বলে মনে হয় এটা শনপাপড়ি আছে, আর টিকিটস এগুলো থাকে। সূর্য যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে, ছড়িয়ে দিচ্ছে কমলা, গোলাপি, বেগুনি রঙের অপূর্ব ছটা। গাছপালা, মাঠ, নদী সবকিছু যেন এক চলমান চিত্রকলা হয়ে উঠেছে। ট্রেনের গতির সঙ্গে দৃশ্যপট বদলে যাচ্ছে, কিন্তু চোখ সেই সৌন্দর্যের সাথে আটকে থাকছে। মনে হয় সময় যদি এখানে বেশ থেমে যেত। এমন মুহূর্তগুলো এক সুন্দর প্রশান্তি এনে দেয় কিন্তু। ওহ, অপূর্ব দেখুন। দারুণ না? কিন্তু না বন্ধুরা, এখানে সময় থামলে আমাদের চলবে না, কেননা আমরা যাচ্ছি আরও সুন্দর একটা দৃশ্যের অপেক্ষায়। শ্রীকৃষ্ণের লীলা স্থান শ্রীধাম বৃন্দাবন। সেখানে অনেক কিছু দেখা বাকি, সব দেখাবো আপনাদের সঙ্গে, সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা যেহেতু ট্রেনে টিকিট পাইনি ডিরেক্ট যাবার, তো সেই জন্য আমাদের দিল্লি হয়ে একটু ঘুরে যাচ্ছি। যেহেতু আমরা হোলির সময় যাচ্ছি, সেই জন্য বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় থাকবে। সব কিছুই মানসিক প্রস্তুতি নিয়েই আমরা যাচ্ছি। ওহ, বারবার কিন্তু ওই সূর্যের দিকে চোখ চলে যাচ্ছে, দেখুন এত সুন্দর আভা ছড়িয়েছে। একটা সমান্তরাল মাঠ আর তার সঙ্গে ওই সূর্য। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা যথারীতি। ট্রেনের সব কিছু খাই, যে যেটা খাচ্ছে। এবার দেখুন সূর্যটাকে মনে হচ্ছে ঠিক ডিমের কুসুম, ঠিক যেরকম গোল হয় অরেঞ্জ কালারের, এত সুন্দর লাগছে। টিটিও এসে গেছে, তারই মধ্যে আমাদের টিকিট চেকিং করে দিয়ে গেলেন। ভেজের জন্য পনির দো পেঁয়াজ আর কড়াই পনির, আর নন ভেজের জন্য কড়াই চিকেন, চিকেন নর্থ ইন্ডিয়ান স্টাইল। বর্ধমান এসে গেল। বর্ধমান পেরিয়ে যাচ্ছি আমরা। ওই পন্ডিচেরি ট্যুরটা করেছিলেন? পন্ডিচেরি ট্যুরটা কবে? 2016 না 14। আর সেই তোমার কি খেতাম জানো? কি খাচ্ছিল উনি? সেই ই করে মানে মাছ মাখা। ইয়ান তো যাবে, তাহলে আমরাও যাব। তোমারটা বাই ডিফল্ট অন ছিল। আর ওই যে চল এই লাস্টে আগে টিকিট কাটার জন্য কি ওই যে দেখে যদি টানাটা থাকে, আমি এইটাই ভাবি টানাটা যদি থাকে তাহলে হবে, না হলে হবে। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। মধুপর্ণার বাবা মায়ের সিটটা একই কম্পার্টমেন্টে হয়েছে, কিন্তু একটু ওপাশে ছিল। চলে এলাম আমরা আসানসোল।
আসানসোল পার হতেই আমাদের রাত্রের খাবার দিয়ে দিল। রাত্রের ডিনার দিয়ে দিয়েছে, থাকছে ভাত, আমার যেহেতু ভেজ ছিল পনির দিয়েছে, আর একটা আলুর সবজি দিয়েছে, আর এর মধ্যে পরোটা বা রুটি কিছু দিয়েছে, ডাল আছে, দইও দিয়েছে, পিকলস দিয়েছে, আর এবারে দেখছি স্টিলের চামচ দিয়েছে। খাবারও বেশ ভালোই লাগলো। আর ওনাদের সব ননভেজ ছিল, ওদের চিকেন ছিল। পরেশনাথ এসে গেল। ট্রেনে আমাদের বিছানার পুরো দায়িত্বটা মধুপর্ণা নিয়েছিল। ও সবার বিছানা পেতে দিচ্ছিল, বেডরোল যেগুলো দেয় সেগুলো সব পেতে সুন্দর বিছানা করে দিয়েছে। ওদিকে ওর বাবা মারটাও করে দিয়ে এসেছিল। চলুন উঠে পড়ি এবার। গুড নাইট। পরের দিনে চা দিয়ে দিয়েছে, সাথে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আমরা একটু যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি, গুড মর্নিং এভরিবডি। আমাদের রাত্রের বেডরোলগুলো দেখুন আপার বাড়তে রেখেছি, যেন ছোটোখাটো গন্ধমাদন পর্বত। এইটাই খুব অসুবিধা হয় পরের দিন সকালে। আমাদের বাংলার উপর দিয়ে যখন ট্রেন যায় আমরা তখন দেখি ধান জমি। আচ্ছা, কি কি খাবার দিয়েছে দেখিয়ে দিই। আমার ছিল কাটলেট, ব্রেড, বাটার আর যাবতীয় জুস টুস যা থাকে, আর ওদের ছিল অমলেট কাটলেটের জায়গায়। ঠিকঠাক খাবার ছিল। তো ইউপির এই দিকটায় দেখুন এদের বাড়িগুলো এমন হয়, প্রাচীর বলে কিছু নেই। বাড়ির যে একটা পাঁচিল হয় সেটা নেই, একটা বাড়ি থেকেই আর একটা বাড়ির দেওয়াল উঠেছে। কেউ এখানে 1 ইঞ্চিও ছাড়েনি কিন্তু জায়গা। তখনই মনে হয় আমরা অনেকটা চলে এসেছি। চা দিয়েছে, গরম জল, তাতে চায়ের যে সরঞ্জাম দিয়েছে, চাগুলো আমরা সব তৈরি করে নেব। আর এখানে দেখুন যেটা বলছিলাম, যে বাংলায় যেটা ধান জমি দেখি, এখানে সব হচ্ছে গমের জমি। সব ক্ষেতের পর ক্ষেত, সমস্ত জমির পর জমি সব গম হয়ে আছে। গম, বাজরা, এই সমস্ত জিনিস হয়ে রয়েছে। দেখুন রঙেরও একটু তফাৎ আছে। আমরা প্রায় দিল্লি এসেই যাচ্ছি। সামনেই আসছে যমুনা নদী। একটা গানের ছন্দ আছে না, একটা গানের কথা আছে, কালিন্দির ওই কালো জল, সত্যি যমুনার জল কালো। দেখুন বন্ধুরা, এখন তো একটু পলিউশন হয়ে আছে বলে কালো, কিন্তু যমুনার জল বরাবরই কালো। যমুনার জলের রংটা ঠিক প্রচণ্ড মেঘ করেছে যখন, মানে এক্ষুনি বৃষ্টি শুরু হবে, সেই যে মেঘের যে রং, সেই কৃষ্ণবর্ণ সেই রংটি
হচ্ছে যমুনার জল। তো আমরা আস্তে আস্তে নিউ দিল্লি প্রায় পৌঁছে যাচ্ছি। ওই যে নিউ দিল্লির শহর দেখা যাচ্ছে, স্কাই ওয়াক কিছু কিছু জায়গার। নিউ দিল্লির শহরটা না আমার বড় প্রিয়। ওই যে রাস্তা দেখা যাচ্ছে নিউ দিল্লির, আমার ভীষণ ভালো লাগে। আমাকে যতবার দিল্লি যেতে বলবে আমি ততবার চলে আসব। কেন জানি না, আমার প্রচণ্ড ভালো লাগে নিউ দিল্লি। দিল্লিটাই আমার ভালো লাগে, দিল্লির খাবার দাবার, দিল্লির সব কিছু আমার খুব ভালো লাগে। চলে এলাম নিউ দিল্লি। এখানে আবার আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আমাদের 5:40 কানেক্টিং ট্রেন আছে। আমাদের ট্রেনটি যেহেতু বিফোর টাইমে আসছিল, তো দিল্লির আগের স্টেশন শিবাজি ব্রিজে দাঁড় করিয়ে রাখলো, তো মিনিট 15 লেট হয়ে গেল। এখানে এক্সকেলেটার ছিল, তো ওটা দিয়ে আমরা একদম ওভারব্রিজে উঠে গেলাম। এইটাই একটা সুবিধে, ভীষণই। ওঠা নামা কোনো অসুবিধা নেই লাগেজ নিয়ে। দিল্লিতে নেমে 4-5 ঘন্টার জন্য যদি অপেক্ষা করতে হয় কোনো কানেক্টিং ট্রেন ধরবার জন্য, তাহলে আমি বলবো কোনো হোটেলে না থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েটিং লঞ্চ আছে, ওখানে অবশ্যই থাকতে পারেন। বিশাল বড় জায়গা, বিশাল বড় ব্যবস্থা। ঘন্টায় পার হেড 20 টাকা করে নেয়। আমরা যেমন 5 ঘন্টা নিয়েছি, এখানে চা, কফি, স্ন্যাক্স, মিল সব পাবেন। এখানে এই যে ঢুকলাম, ঢুকে এই যে লেখা রয়েছে ওয়েটিং লঞ্চ, ঠিক এই জায়গাটা 1 নম্বর প্ল্যাটফর্মেই এটা পাবেন। এদের রুমও রয়েছে 2500 টাকা করে রুম, কিন্তু সেটা স্টেশনের বাইরে। আমরা এখানে 5 ঘন্টার জন্য নিয়েছি। এখানে ডান দিকে মেয়েদের ওয়াশরুম এবং ছেলেদের ওয়াশরুম এখান থেকে বেরিয়ে বাইরে ডান দিকে আছে। আপনি স্নান করা, ফ্রেশ হওয়া অবশ্যই করতে পারেন। অনেক সুইচ বোর্ড দেওয়া রয়েছে যেখানে মোবাইল চার্জ দেওয়া যায়। বিশাল বড় ব্যবস্থা, দেখতেই পাচ্ছেন কত লোক, কত মানুষ এখানে অপেক্ষা করছে ট্রেনের জন্য। আমরা যে এতক্ষণ বসেছিলাম, আমাদের কিন্তু কোনো রকম অসুবিধাই হয়নি। দিদিরা এগ মিল নিলেন, আমি ভেজ মিল। 110 টাকা করে থালি ছিল। খাবারও খুব সুস্বাদু ছিল। রাজ আর মধুপর্ণা এগুলো খাবে না বলে ওরা একটু বাইরে থেকে খেয়ে আসতে গিয়েছিল। আমরা এখানে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো খাবার দাবার। আপনারা অবশ্যই এখানে ট্রাই করতে পারেন। 5:40 আমাদের মথুরা যাওয়ার ট্রেন গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস ছিল, তাই আমরা ঠিক সময়ে ওখান থেকে বেরিয়ে এলাম। সুবিধে হলে লিফট ছিল পাশেই, সেটা দিয়ে উঠে এলাম। প্ল্যাটফর্ম নাম্বার 6-এ অ্যানাউন্স হলো গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস আসার। তো যেতে গিয়ে কি বিড়ম্বনার মুখোমুখি হলাম আমরা। একই প্ল্যাটফর্মে নিউ দিল্লি কাটরা বন্দে ভারত দিয়েছে, তাই দরজা না খোলায় একটা ভিড় ডালা পাকাচ্ছে, দেখছেন অবস্থাটা। আর সাথেই জিটিএস অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেসের ওই একই প্ল্যাটফর্মে দেওয়ার কথা, সেটি আবার যাবে সুদূর দক্ষিণে, তাই তার ভিড়টাও এসে গেছে। কি বিভৎস অবস্থা! মনে পড়ে গেল কিছুদিন আগেই মহাকুম্ভের সময় এই নিউ দিল্লিতেই পদপৃষ্ঠ হয়ে লোক মারা গেছে। যাবেই তো, কোনো ব্যবস্থা নেই, পুলিশ নেই, লোকজন বড় বড় মানুষ সমান সুটকেস নিয়ে বেরিয়েছে। ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, মানে চরম অব্যবস্থা। বন্দে ভারত না ছেড়ে গেলে আমাদের জিটিএস দিচ্ছিল না। তো যাই হোক, অবশেষে আমরা ট্রেনে উঠতে পারলাম। আমাদের সহযাত্রী ছিল 2 বিদেশি, আমাদের সাথে বেশ ভাব জমালো। এই প্রথম ওরা নাকি ইন্ডিয়াতে এসেছে ঘুরতে। রাজের কাছে কিছু তথ্য ওরা জেনে নিল। মথুরার উদ্দেশ্যে যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদাই উন্মাদনা। সারাদিনের ক্লান্তিটা কিন্তু এবার বেশ বোঝা যাচ্ছে। কিন্তু আমরা দিল্লি থেকে মথুরা এসিতে টিকিট ছিল বলে একটু নিশ্চিন্তে যেতে পারছি। পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা।
পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। আহ, কতদিনের আকাঙ্ক্ষা অবশেষে রাধারানী পূরণ করলেন। রাধে রাধে। মথুরার মাটি কি ভালো যে লাগছে কি বলবো। তবে আমরা মথুরাতে থাকবো না, থাকবো বৃন্দাবনে। ওখানেই আমাদের হোটেল দ্বারকা কুঞ্জ বুক করা আছে। রাধে রাধে। মধুপর্ণার বাবা কিন্তু দারুণ ইনফ্লুয়েন্স কাজ করেছে। মানে যখনই দেখা হচ্ছে উনি কিন্তু সমানে দুহাত তুলে রাধে রাধে বলছেন। খুব ভালো লাগছে। এখানেও কিন্তু পুরীর মতো টোটো বা অটোওয়ালারা ছেকে ধরে, তবে ঠিক মতো ভাড়ার কথা বলতে না পারলে ঠকবার চান্স কিন্তু প্রচুর। মথুরা স্টেশন। এই মথুরা থেকে বৃন্দাবন 12 কিলোমিটার মতো। রাজ ও মধুপর্ণা একটা মোটামুটি রফা করলো। হোলির সময় এরা মোটামুটি 350 টাকায় রফা হলো। অন্য সময় হয়তো আরো কম নেয়। তবে একটু এগিয়ে এসে দেখবেন লাইন দিয়ে টোটো অটো সব দাঁড়িয়ে আছে। কি ভালো লাগছে, কতদিন পরে মথুরা স্টেশন। আমি বোধহয় সেই এসেছিলাম 1983 সালে, না তারপরে বোধহয় আমি বিয়ের পর একবার এসেছিলাম, কিন্তু শুধু কারাগারই দেখেছি। তখন কারাগার অন্যরকম দেখেছিলাম। যাই হোক, এখন কি দেখবো দেখি, অনেক দিন পরে এলাম। তবে বিহারীলালজির জায়গা তো, তাই তিনি ঠিক একটা না একটা কিছু ব্যবস্থা আমাদের করে দিলেন। আমাদের খুব সুন্দর করে দুটো অটোর ব্যবস্থা হয়ে গেল। বিহারীলালজির জয়কার দিয়ে অটোওয়ালা অটো স্টার্ট দিল। দিল্লি থেকে ঘন্টা দেড়েক ট্রেন জার্নি করে মথুরায় নেমে অবশেষে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জয় জয় বিহারীলালজি কি জয়। ভিতরে ভিতরে বেশ একটা আলাদা উন্মাদনা হচ্ছে। মানে আমি বৃন্দাবনে, এটা ভাবতেই আমার কিরকম যেন একটা লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে, শিহরণ লাগছে। এই যে বৃন্দাবনে প্রবেশের গেট। রাধে রাধে। বৃন্দাবনে প্রবেশ করলাম। তবে জানেন, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। মথুরাতে যখন ছিলাম বেশ ভালো, না ঠান্ডা না গরম, কিন্তু যেই বৃন্দাবনে প্রবেশ করলাম বেশ ঠান্ডা। অটোওয়ালাকে জিজ্ঞেস করায় বলল যমুনার পাশে বলেই এত পরিবর্তন, বেশ শীত করছিল। যাই হোক, আমরা বৃন্দাবনে মির্জাপুর বালি গলিতে হোটেল দ্বারকা কুঞ্জে পৌঁছে গেলাম। এদের অভ্যর্থনা খুব ভালো লাগলো। তবে পৌঁছাতেই বাদর নিয়ে সাবধান করলেন। বললেন চশমা মোবাইল বাদরে কেড়ে নেয়, খুব সাবধানে রাখবেন। হোটেল দ্বারকা কুঞ্জ বিশাল হোটেল দেখছি। হোলির সময় বৃন্দাবনে হোটেলের চার্জ বিশাল, অন্যান্য হোটেলের চার্জ, কিন্তু এই দ্বারকা কুঞ্জ হোটেলে চার্জ সারা বছর একই থাকে। তবে এটি রাজ অনিন্দ ট্রাভেলাগের অনিন্দদার রেকমেন্ডেশনে বুক করেছিল। রিসেপশনে ঢুকেই মন ভালো করা দুটি ছবি, একটি বাকে বিহারীজির আর একটি দ্বারকাধীশের। বিশাল বড় রিসেপশনে বসার প্রচুর ব্যবস্থা দেখলাম। আমাদের 3টি রুম বুক করা হয়েছিল। একটিতে ট্রিপল বেড, সেটিতে দিদি আমি নূপুর থাকবো, আর একটিতে মধুপর্ণার বাবা মা, এবং আরেকটিতে রাজ এবং মধুপর্ণা। ভালো হোটেলে মোটামুটি যা যা আসবাবপত্র থাকে আমাদের রুমে সবই ছিল। 2টি চেয়ার, টেবিল, চায়ের কেটলি ছিল, চায়ের যাবতীয় সরঞ্জাম ছিল,
এবং আমরা যেহেতু 3 জন এই রুমে থাকবো এবং জলের 3টে জলের বোতল ছিল এবং খুব সুন্দর ব্যবস্থা। দিদি বাথরুমের গিজারটাও চালিয়ে দিলেন যাতে আমরা ফ্রেশ হয়ে একটু বেরোবো। যেহেতু 1 কিলোমিটারের মধ্যেই বাঁকে বিহারীজির মন্দির, তো আমরা ঠিক করলাম যে আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু বাঁকে বিহারীজির মন্দিরে দর্শন করতে যাব। তো বেরিয়ে পড়লাম আমরা। আমাদের যেতে মোটামুটি 8টার পর হয়ে গিয়েছিল, তো 8:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তো সবাই আমাদেরকে ভীষণভাবে সাবধান করলেন। এই যে এইখানে একটা জুতো স্ট্যান্ড আছে বাদিকে, তো আমরা জুতোটা খুলেই এসছিলাম হোটেল থেকে এবং চশমা ও মোবাইল নিয়ে সবাই খুব সাবধান করলো যে এখানকার বাদরগুলো নাকি চশমা এবং মোবাইল কেড়ে নেয়, কেড়ে নিয়ে ভেঙে দেবো এরকম একটা হাবভাব নাটক করে ওরা। ওদেরকে আবার ফুটি দিলে ওরা নাকি চশমা এবং মোবাইল ফেরত দেয়। তো ফেরত দেয় না, কখনো গোটা দেয়, কখনো সেটা ভেঙে তারপরে দেয়, ফেলে দেয় সেটা। তো সেটাই সেই ক্ষতিগুলো করে। তো এই ব্যাপারে বাদরদের কেউ কিছু বলে না। তো যেহেতু ব্রজের বাদর, সেজন্য তারাও একটা আলাদা মাত্রা পায়। তো যাই হোক, আমরা খালি চোখেই চললাম। তো চশমা পরার অভ্যাস তো আমাদের আছে, আর খালি চোখে আমরা কেউ কিছু দেখতে পাই না ঠিকভাবে। তো কোনো রকমে রাজ আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর মধুপর্ণার বাবাকে মধুপর্ণা ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো রাস্তাঘাটও খুব সুন্দর। এটা হচ্ছে বাঁকে বিহারীজি মন্দিরের গলি। তো এটা এখন আমার মনে হচ্ছে এটা ওই গৌতম পাড়ার 7 নম্বর গলি, আমার মনে হচ্ছে এটাই। তো দেখা যাক কি হয়। ভিড়টা এখনো পর্যন্ত পাইনি। রাস্তার ধারে প্যাড়ার দোকান রয়েছে, প্রসাদ করে নিয়ে যেতে পারেন। ফুল, তুলসী পাতা এগুলো সব রয়েছে ব্যবস্থা, বাঁকে বিহারীজির জন্য এগুলো নিয়ে যেতে পারেন। তো আমরা যেহেতু এখন দর্শনে যাচ্ছি শুধু, তাই আমরা এগুলো কিছু নিইনি। তো এইবার ভিড়টা দেখুন, মারাত্মক রকমের ভিড়। হোলির সময় যে এত রকম ভিড় হয় সেটা জানা কথা, কিন্তু সেটা লোকমুখে শুনেছি, কিন্তু এবার সেটা বাস্তবে তো মারাত্মক রকমের ভিড়, তার সঙ্গে বাঁদরের চরম উৎপাত। প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর। মোবাইল যে উঠিয়ে ঠিক মতন ভিডিও করব, মোবাইল যাতে বাঁদর কেড়ে নেবে সেই ভয়ে মোবাইলটাও ঠিক করে ওঠাতে পারছি না। ভিডিও কি করব আপনাদের জন্য, আপনাদেরকে যে দেখাবো সেটা দেখাতেই পাচ্ছি না, মানে মোবাইল কেড়ে নেবে তো আমার একটু ওপরে তুললেই। তো ভীষণ সচেতনভাবে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি, দেখে আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। আর সবচেয়ে বড় কথা হলো বাঁকে বিহারীজি বৃন্দাবনের মেন মন্দির, এখানে কোনো মানে লাইনের বন্দোবস্ত নেই, এত মানে অব্যবস্থা। একে তো ছোট্ট প্রবেশদ্বার, তার মধ্যে এইবার লক্ষ্য করুন ভিড়টা। এবার যে গেটটা দিয়ে ভিড় ঢুকছে সেইখান দিয়েই আবার লোক বেরোচ্ছে, মানে সে যে কি ধাক্কি কি চরম অব্যবস্থা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা কি একটু সিস্টেম করে লাইন করে দেখানো যায় না? তিরুপতিতেও তো এইভাবে দেখানো হয়, জগন্নাথ মন্দিরেও তো এইভাবে লাইন করে দেখানো হয়। তো এখানে এই ব্যবস্থাটা কেন নেই? সবাই তাহলে একটু দর্শন করতে পারে। আর যেহেতু বিগ্রহ মূর্তি ভীষণ ছোট, তো দূর থেকে দর্শন করা খুব অসুবিধা। তো যাই হোক, আমি খালি চোখে যেটুকু পারছি দর্শন করছি। ঠিক মন ভরছে না, এত ভিড় বলে বোঝাতে পারবো না। মানে আমার খুব দমবন্ধ অবস্থা লাগছিল। ওই যে দূরে দেখুন, এইটুকুই আপনাদেরকে দর্শন করাতে পারছি। ভিড়টা শুধু লক্ষ্য করুন। তো আমি ওখান থেকে না বেরোবার মানে ঠেলে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, চুল ধরে কার চুল ধরে টানছে, তার উপর তো বাঁকে বিহারীজির ছাপি দর্শন। এবার যেই মুখটা ঘোরাচ্ছি দেখলাম পর্দা পড়ে যাচ্ছে, আবার পর্দা কখন সরবে তার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে ওই ভিড়ের মধ্যেই। তো যাই হোক, ভগবান দর্শন করব, কষ্ট তো করতেই হবে। তো আমি ওইভাবেই দর্শন করলাম। দেখুন বন্ধুরা, আপনারাও একটু দর্শন করুন, ওই আলোর মধ্যে বিগ্রহর মূর্তি দেখা যাচ্ছে। এত ধাক্কি,
এত মানে ঠেলা ঠেলি ভিড়, মানে দম বন্ধ অবস্থা। আমি যে কিভাবে ভিডিও করছি আমি নিজেই জানি, মোবাইলটা তুলতে পারছি না, মোবাইলটা মানে হাত থেকে পড়ে যাবার উপক্রম, এত ঠেলা ঠেলি আমি নিজেই কখনো ঠিক নেই। তার উপর তো ভগবানের ঝাঁপি দর্শন, তার উপর দিয়ে ঠেলা ঠেলি, কে যে কোন দিকে ঠেলে দিচ্ছে, মানে আমাকে বোধহয় এবার ভিডিওটা বন্ধই করে দিতে হবে। ভিড়টা দেখুন, ওই যে দর্শন করুন। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পাশেই স্নেহবল্লভজি রাধাবল্লভজির মন্দিরে। ওখানে তুলনামূলকভাবে একটু ফাঁকা, তবে বিগ্রহ মূর্তি একই রকম দেখতে বাঁকে বিহারীজির মতনই। দর্শন করুন বন্ধুরা। খুব সুন্দর করে আরতিও দর্শন করলাম। আমাদের ওই ভিড়ের মধ্যে আমরা 7 জন 7 দিকে ছিটকে গেছিলাম। তো বাঁকেবিহারী মন্দিরের ভিড় যেভাবে আমাদের 7 জনকে 7 দিকে ছিটকে দিয়েছিল, অবশেষে সেই বিহারীলালজির কৃপায় আবার আমরা এক হয়েছি। তো হোটেলে ফিরে এসে আগে আমরা ডিনার করে নিলাম, খুব সুস্বাদু খাবার ছিল। তো ব্লগটা আজকেই এখানে শেষ করলাম। পরবর্তী এপিসোডে আবার আমরা আসবো বৃন্দাবনের গল্প নিয়ে। কালকে কি কি করব সব দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।